পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এটা তোমাদের ফেব্রুয়ারি মাসে নতুন করে আবার দেওয়া হয়েছে পূর্ণমান 20, অর্থাৎ 2022 সালের ফেব্রুয়ারি মাসে নতুন করে মডেল একটা টাস্ক দেওয়া হলো নবম শ্রেণীর জন্য। আজকের এই ভিডিওতে গণিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে? এবং তোমাদের বাকি বিষয়গুলো দেখতে হলে অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকেও বাকি বিষয়গুলো পরপর করে দেখে নিতে পারো। ওকে, চলো প্রথমে আজকে তোমাদের গণিতটা নিয়ে ভালো করে বুঝিয়ে দেবো। তোমরা যখন গণিতটা যারা ভালো বোঝো না সেটা তোমাদের ভালো করে বোঝানোর চেষ্টা করব। এবং তোমাদের এই যে চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে এটা হচ্ছে সূচক চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে, দ্বিতীয় চ্যাপ্টার। আগের যেটা ছিল মডেল এটা জানুয়ারি মাসে যেটা দেওয়া হয়েছিল সেটার থেকে এই দ্বিতীয় পরের যে চ্যাপ্টারটা আছে সেই দ্বিতীয় চ্যাপ্টার সূচক থেকে পুরো প্রত্যেকটা অঙ্ক সূচক থেকেই দেওয়া হয়েছে। সূচকের অঙ্কগুলো খুব সোজা, তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই ভালো করে মন দিয়ে দেখবে এবং দেখার পর উত্তরগুলো লিখবে। আশা করি বুঝতে পেরেছো। প্রথমে তোমাদেরকে প্রশ্নগুলো দেখাই, তারপর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করছি। ওকে, প্রথমে দেখো তোমাদেরকে কি বলেছে, নিচের প্রশ্ন উত্তর লেখো। একের দাগে দেখো 3টি প্রশ্ন, 1, 2, 3 টোটাল 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্ক করে। 2-এর দাগে দেখো সত্য মিথ্যা দেওয়া হয়েছে, এখানেও টোটাল 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, এটাও 1 মার্ক করে। 3-এর দাগে দেখো 1, 2, 3, 4 চারটি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রতিটি প্রশ্ন কিন্তু দেখো 2 মার্ক করে। আর 4-এর দাগে 2টি প্রশ্ন দেওয়া হয়েছে 1, 2, এটা কিন্তু 3, প্রত্যেকটা 3 নাম্বার করে। এবং তোমাদের বলা হয়েছে ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতা এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষক কাছে জমা দেবে, কোনো অবস্থা তারা বাড়ির বাইরে বেরোবে না। বুঝতে পেরেছো? তাহলে এই প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে আমরা এখন করবো এবং ভালো করে বুঝে নেব। ওকে, চলো তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করি। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, চলো প্রথম যে প্রশ্নটা আছে কি আছে দেখো, একের দাগের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর, বীজগাণিতিক সংখ্যামালা এক্স স্কোয়ার এ, বীজগাণিতিক সংখ্যামালা এক্স স্কোয়ার এতে এক্সকে সূচক এবং 2কে নিধান বলে। এইটা মনে রাখো, আমি এত কিছু আসছি না, এ বি সি ডি কোনগুলো আসছে না, তোমাদেরকে একটু বলে দিই। এক্স স্কোয়ার দেখতে পাচ্ছ, এক্স স্কোয়ার, এক্সটাকে কি বলা হয় জানো? এই যে এই এক্সটাকে বলা হয় নিধান, আর উপরে 2টাকে বলা হয়, যেটা এই যে 2কে বলা হয় সূচক। এটা মনে রাখো, সূচক চ্যাপ্টার এটা তোমাকে ভালো করে জানতে হবে। নিচে যেটা থাকছে এক্সকে বলা হয় নিধান, আর মাথায় যেটা থাকছে সেটাকে বলা হচ্ছে সূচক। অর্থাৎ একের দাগের কোশ্চেনটার উত্তরটা এইটাই, বীজগাণিতিক সংখ্যামালার এক্স স্কোয়ারে উত্তরটা হবে ডি। এক্সকে বলে নিধান এবং 2কে বলে সূচক। আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে? আমি তবু খাতায় করে দেখাচ্ছি, দেখো এক্স স্কোয়ার এই উপরে 2কে বলা হয় সূচক আর এক্সকে বলা হয় নিধান। ঠিক একই রকম দেখো যে কোনো সংখ্যা এক্স টু দি পাওয়ার মাথায় যেটা থাকবে, এই যে মাথা এক্স টু দি পাওয়ার এম ধরো, এমকে এখানে যেমন বলা হয় সূচক আর এক্সকে বলা হয় নিধান। আশা করি বুঝাতে পারলাম। তাহলে এখানে একের দাগের একের উত্তরটা কী হলো, ডি। এক্সকে বলা হয় নিধান এবং 2কে বলা হয় সূচক। বোঝাতে পারলাম নিশ্চয়ই, বুঝতে পেরেছি সকলে? ওকে, এবার চলে আসে 2-এর দাগের। কী বলছে দেখো, এক্স টু দি পাওয়ার এম গুণিতক এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, যেখানে এতে বলেছে এক্স নট ইকাল টু 0 এবং এম এন হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। বিতে বলা হয়েছে এক্স যে কোনো বাস্তব সংখ্যা নয় এবং এম কমা এন হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর সিতে বলা হয়েছে এক্স যে কোনো বাস্তব সংখ্যা এবং এম কমা এন হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর ডিতে বলা হয়েছে এক্স বাস্তব সংখ্যা নয় এবং এম ও এন হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে দেখো কোনটা হবে না, এই সূত্রটা তোমাদের যে বইতে একটু ভালো করে দেখো, বইতে আছে, এই বইতে থাকবে, তোমাদের দেখাবো বই থেকে। এক্স টু দি পাওয়ার এম গুণিত এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, যেখানে অবশ্যই কী হবে, এটা হতে হবে। কোনটা হতে হবে না, সি। এক্স যে কোনো বাস্তব সংখ্যা এবং এম কমা এন হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। মনে রাখলাম। তাহলে এটা একটা সূত্র, এই সূত্রের অবশ্যই শর্তটা কি না, এক্সটা অবশ্যই কী হতে হবে, যে কোনো বাস্তব সংখ্যা হতে হবে। আর এম এনটা কি না, এম এন হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার এম গুণিত এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন হবে। মনে রাখবে, এই সূত্র দিয়ে অনেক সূচকের অনেক অঙ্কই করা হবে এবং এই সূত্রটা অবশ্যই জানতে হবে। এই সূত্রটার এক্সটা হচ্ছে বাস্তব সংখ্যা আর এম এনটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে 2-এর দাগের উত্তরটা কী হলো, 2-এর দাগের উত্তরটা হলো সি। ঠিক আছে, এইভাবে সির দাগের উত্তরটা হবে। দেখো আমি তবু খাতায় করে দেখিয়ে দিচ্ছি, এক্স টু দি পাওয়ার এম গুণিত এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, যেখানে অবশ্যই উত্তরটা হবে সি। এক্স যে কোনো বাস্তব সংখ্যা এবং এম কমা এন হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এইভাবে সুন্দর করে লিখবে। আশা করি বোঝাতে পারলাম। ওকে, এরপর চলে আসছি পরের প্রশ্ন, খুব সোজা প্রশ্ন। কী বলেছে দেখো, যদি এক্স অশূন্য পূর্ণ সংখ্যা, এক্স অশূন্য মানে কি, এক্সটা হলো নট ইকাল টু 0,
এক্স অশূন্য পূর্ণ সংখ্যা মানে হচ্ছে এক্সটা হচ্ছে নট ইকুয়াল টু জিরো হলে এক্স টু দি পাওয়ার জিরো সমান কত? খুব সোজা মনে রাখবে, যে কোনো সংখ্যার যদি এক্সটা নট ইকুয়াল টু জিরো হয়, অবশ্যই যে কোনো সংখ্যার মাথায় যদি জিরো থাকে তার ভ্যালু সবসময় মনে রাখবে ওয়ান। ঠিক আছে, তোমরা এগুলো 7-8 সূচক পড়েছিলে, সেখানেও তোমাদেরকে শেখানো হয়েছিল, এখানেও ঠিক একই রকমই আছে। যদি জিরো টু দি পাওয়ার জিরো কিছু হয় না, ঠিক আছে, সেটা হয় ইনফিনিটি, জিরো টু দি পাওয়ার জিরোটা হয় ইনফিনিটি, কিন্তু জিরো বাদে মানে এক্সটা নট ইকাল টু জিরো, যদি নট ইকাল টু জিরো হয়, ধরো -1 হোল টু দি পাওয়ার জিরো, সেও কী হবে? 1 হবে। ঠিক আছে, ধরো 2 টু দি পাওয়ার জিরো কত হবে? 1 হবে। 100 টু দি পাওয়ার জিরো, সেও কত হবে? 1 হবে। তাহলে এখানে উত্তরটা কী হবে? উত্তরটা হবে C1। তাহলে যদি এক্স অশূন্য পূর্ণ সংখ্যা হয় তাহলে এক্স টু দি পাওয়ার জিরো ভ্যালু কত হবে? উত্তরটা হবে 1। আশা করি বোঝাতে পারলাম। তাহলে খাতায় করে এইভাবে লিখবে, যদি এক্স অশূন্য পূর্ণ সংখ্যা হয় তাহলে এক্স টু দি পাওয়ার জিরো সমান কী হবে? উত্তর হবে C1। ঠিক আছে, এটা মনে রাখবে, অশূন্য ধ্রুবক মানে এক্স নট ইকাল টু জিরো, এক্স নট ইকাল টু জিরো হলেই এক্স টু দি পাওয়ার জিরো সমান কত হয়? 1 হয়। ওকে, ব্যাস, এটার মধ্যে একে থেকে প্রশ্নের উত্তরগুলো হয়ে গেল। এরপর চলে আসি 2 দাগের সত্য আর মিথ্যা লিখো। তাহলে একে দাগে কী বলেছে? একে বলেছে 3-এর কিউব, 3-এর মাথায় কিউব, ঠিক আছে, সমান কি বলেছে? 1/3 হোল টু দি পাওয়ার -2। এটা সমান কি এটা হয়? তাহলে এটা সমান আর হয় কিনা জানার জন্য কী করতে হবে? বাম পক্ষে কত হয় দেখি, আর ডান পক্ষে কত হয় দেখি। যদি বাম পক্ষ আর ডান পক্ষ যদি সমান হয়ে যায় তাহলে সত্য হবে, আর যদি না হয় মিথ্যা হবে, তাই না? তাহলে দেখো 3-এর কিউব, 3-এর কিউব মানে কি জানি না? 3 গুণিতক 3 গুণিতক 3। 3-এর কিউব মানে হচ্ছে 3 গুণিতক 3 গুণিতক 3। 3-এর কিউব হচ্ছে 3 গুণিতক 3 গুণিতক 3 মানে 3 3 9 3 27। তাহলে 3-এর কিউব হচ্ছে 27। ঠিক আছে, আর 1/1 হোল টু দি পাওয়ার -2, এর একটা সূত্র আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই সূত্রটা আছে, বইতে দেখবে, a/b হোল টু দি পাওয়ার m সমান কি হয়? a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই b টু দি পাওয়ার m হয়। তাহলে এই সূত্রটা কী হবে না? 1 টু দি পাওয়ার -2 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার -2। বুঝতে পেরেছো? তাহলে 1-এর মাথায় যাই থাকুক না কেন সে কী হবে? 1-এর মাথায় 0 থাকুক, 1-এর মাথায় -1 থাকুক, -2 যাই থাকুক না, 1-এর মাথায় যাই থাকুক না কেন তার ভ্যালু কত হবে? 1 হবে। আর 3 টু দি পাওয়ার -2, 3 টু দি পাওয়ার -2 কত? এই একটা সূত্র, আরও একটা সূত্র তুমি পড়বে, দেখে নাও। a টু দি পাওয়ার -m সমান কি হয়? 1/a টু দি পাওয়ার m। মনে রাখবে, a টু দি পাওয়ার -m সমান হচ্ছে 1/a টু দি পাওয়ার m, মানে 3 টু দি পাওয়ার -2 মানে কত হবে? 1/3 স্কোয়ার। তাহলে 1/3 স্কোয়ার মানে কত? উপরে উঠে যাবে, তো উপরে উঠে গেলে কত হলো? 3 স্কোয়ার হলো। তাহলে 3 স্কোয়ার মানে কত? 9। ঠিক আছে, তাহলে আমরা এখানে পেলাম 3-এর কিউব মানে হচ্ছে 27, আর 1/1 হোল টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 9। তাহলে এটা কি সমান হচ্ছে? সমান হয়নি, তাহলে এটা অবশ্যই নট ইকুয়াল টু। ঠিক আছে, তাহলে অতএব 3 টু দি পাওয়ার 3-এর কিউব নট ইকুয়াল টু 1/3 হোল টু দি পাওয়ার -2। তাহলে বিবৃতি কী হবে? উত্তরটা কী লিখবে? উত্তরটা হবে, এটা হচ্ছে মিথ্যা। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে সুন্দর করে অবশ্যই এই প্রমাণগুলো অবশ্যই জানা রাখবে, এই সূত্রগুলো। 1a/b হোল টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m বা a টু দি পাওয়ার -m সমান 1/a টু দি পাওয়ার, এই সূত্রগুলো অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, এগুলো দিয়েই অঙ্কগুলো করতে হবে। তাহলে 2-এর 1-এর দাগের উত্তরটা হলো মিথ্যে। এরপর চলে আসছি পরের প্রশ্ন। কী বলেছে? যদি এক্স স্কোয়ার, না এটা না, সরি ভুল বললাম, এই 2-এর দাগে এটা এখানে x টু দি পাওয়ার m গুণিতক y টু দি পাওয়ার n সমান xy হোল টু দি পাওয়ার mn। xy বাস্তব সংখ্যা হল এবং mn হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। দেখো, এটা কিন্তু একেবারে এরকম কোনো সূত্র আমাদের বইতে নেই। ঠিক আছে, এইটার ভ্যালু, এই সূত্রটা কখনো আমাদের বইতে নেই, এটা কখনো সম্ভব নয়, এটাও মিথ্যে। কীভাবে হচ্ছে আমি একটা বোঝাচ্ছি, দেখো তোমাদেরকে। দেখো, এক্স টু দি পাওয়ার m গুণিতক y টু দি পাওয়ার n সমান দেওয়া ছিল xy হোল টু দি পাওয়ার mn। xy হোল টু দি পাওয়ার mn মানে হচ্ছে x টু দি পাওয়ার mn গুণিতক y টু দি পাওয়ার mn। আমরা এই সূত্রটা শিখেছি। দেখো, xy হোল টু দি পাওয়ার m সমান হবে x টু দি পাওয়ার m গুণিতক y টু দি পাওয়ার m। কিন্তু এখানে আছে দেখো x টু দি পাওয়ার m গুণিতক y টু দি পাওয়ার n, দুটো ভিন্ন, তাই না? দুটো ভিন্ন আছে, এখানে নিচেও ভিন্ন আছে আর উপরেও ভিন্ন আছে। ঠিক আছে, এই নিধান দুটোও কী আছে? নিধানও আলাদা আর উপরের সূচকগুলোও আলাদা। এই জন্য তারা কখনো এটা হতে পারে না। ঠিক আছে, এটা কখনো হতে পারে না, যেহেতু আমি বলেছি যে xy হোল টু দি পাওয়ার m সমান কী হয়? x টু দি পাওয়ার m গুণিতক y টু দি পাওয়ার m হয়। ঠিক আছে, এই সূত্র দিয়ে কিন্তু এটা হচ্ছে, কিন্তু এইটা কখনো হবে না, এই জন্য আমি নট ইকুয়াল টু করে দিয়েছি। এটা কখনো হতে পারে না, তাহলে এই বিবৃতিটাও কী হবে? মিথ্যা। ঠিক আছে, এই বিবৃতিটাও হবে মিথ্যা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটাও মিথ্যা হয়ে গেল, তাহলে এইটার উত্তরটা হয়ে গেল মিথ্যা। পরের প্রশ্ন কী বলেছে? দেখো, এক্স টু দি পাওয়ার -5 সমান 1/x টু দি পাওয়ার 5। এক্স হলো যে কোনো পূর্ণ সংখ্যা। দেখো, এক্স হলো যে কোনো পূর্ণ সংখ্যা, এটা কিন্তু একেবারে ঠিক নয়, এটাও কিন্তু মিথ্যা। কারণটা আমি তোমাদেরকে বলছি। দেখো, এক্স টু দি পাওয়ার -5 সমান 1/x টু দি পাওয়ার 5, এটা কিন্তু হচ্ছেই, এটা তো নিয়ম সূত্র হচ্ছে, কিন্তু এক্স হলো যে কোনো পূর্ণ সংখ্যা বলেছে, কিন্তু এক্স অবশ্যই যে কোনো পূর্ণ সংখ্যা হবে, কিন্তু শর্ত আরোটা থাকবে। কী শর্ত থাকবে না? অবশ্যই এক্স নট ইকুয়াল টু 0 হতে হবে। এখানে কিন্তু এটা কিন্তু এক্স ইকুয়াল টু নট ইকুয়াল টু 0 নেই,
এই জন্যই উত্তরটা কিন্তু মিথ্যা হলো। আশা করি বোঝাতে পারলাম। সূত্রটা দেখো, এক্স টু দি পাওয়ার মাইনাস এম সমান হবে 1/x টু দি পাওয়ার এম, যেখানে এক্স নট ইকাল টু 0 এবং এক্স যে কোনো একটা পূর্ণ সংখ্যা। এক্স নট ইকাল টু অবশ্যই, এক্স কিন্তু 0 হয়ে গেলে কিন্তু এইটা হবে না। এক্স ইকাল যদি 0 হয়ে যায় এটা হবে, কিন্তু এইখানে কিন্তু শর্তে বা এই প্রশ্নতে এক্স নট ইকাল টু 0 দেওয়া নেই, তার জন্যই এটা কিন্তু ভুল হয়ে গেল। ঠিক আছে, এই জন্য উত্তরটা কী হবে, এই উত্তরটা হবে মিথ্যা। তার এখানে 3টে উত্তর কিন্তু মিথ্যা হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ওকে, ব্যাস চলে যাচ্ছি এবার পরের প্রশ্ন 3 দাগের একে। কী বলেছে দেখো, একে এক্স টু দি পাওয়ার এম ভাজিতক এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, এবং এক্স টু দি পাওয়ার মাইনাস এন সমান হবে 1/x টু দি পাওয়ার এন। এখানে এটা দুটোই কিন্তু সূত্র, তোমাদের সূচকের এর দুটো সূত্র আছে, যেখানে এক্স হলো বাস্তব এবং এম এন হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই সূত্রগুলির প্রয়োগ করে এক্স টু দি পাওয়ার -3 গুণিতক এক্স টু দি পাওয়ার 5 সরল করো। খুব সোজা এই দুটো সূত্র ব্যবহার করবো, দিয়ে এইটা সরল করবো। দেখো কীভাবে সরল করছি একটু দেখে নাও। 3 দাগের এবার দেখো এক্স টু দি পাওয়ার -3 গুণিতক এক্স টু দি পাওয়ার 5। এবারে দেখো এক্ষুনি একটু আগে সূত্র দেওয়া আছে যে এক্স টু দি পাওয়ার -n সমান কী দেওয়া আছে, 1/x টু দি পাওয়ার n। তাহলে এক্স টু দি পাওয়ার -3কে লিখতে পারি কি 1/x³ লিখতে পারি, 1/x³ গুণিতক এক্স টু দি পাওয়ার 5। তাহলে একের সঙ্গে উপরে এক্স টু দি পাওয়ার 5 গুণ হলে এক্স টু দি পাওয়ার 5 আর ডিভাইডেড বাই নিচে হচ্ছে x³। ঠিক আছে, এক্ষুনি শিখলাম এক্স টু দি পাওয়ার m ভাজিতক এক্স টু দি পাওয়ার n সমান কী হয়, এক্স টু দি পাওয়ার m-n। তাহলে কী হবে, এখানে এক্স টু দি পাওয়ার 5 আর নিচে আছে x³, যখন উপরে উঠে যাবে কী হবে না এক্স টু দি পাওয়ার 5 - 3, উপরে 5 আর নিচে 3টা উপরে উঠে গেলে -3। তাহলে এক্স টু দি পাওয়ার -5 থেকে 3 বাজে কত হয় 2, তাহলে হচ্ছে কত x²। তাহলে এটা আমরা সরল করে ফেললাম, এটার মান কত পেয়ে গেলাম x²। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটার ভ্যালু মান কত, সরল কত মান কত হলো x²। ওকে, ব্যাস। এরপর চলে 2 দাগে কী বলেছে, যদি x² সমান 25 হয় তাহলে x এর মান নির্ণয় করো। এটা খুবই সোজা, যদি x² সমান 25 হয় তাহলে x এর মান নির্ণয় করো। তোমরা এমনিভাবে করতে পারো, x² সমান 25 হলে x ইকাল টু +-25 +-5 এগুলো লিখতেই পারো, কিন্তু এখানে সূচক দিয়ে যদি করবে তখন কীভাবে করবে একটু দেখো। x² সমান লিখতে পারি, এটা দেওয়া আছে x² সমান 25 দেওয়া আছে, তাহলে x² সমান 25কে লিখতে পারি 5-এর স্কোয়ার। কী লিখতে পারি, 5-এর স্কোয়ার। 5² মানে কী হয় 25 হয়। দেখো উপরে দুটোর সূচক কিন্তু সমান হয়ে গেল, 2 আর এখানেও 2 এখানেও 2। এবার এখানে নিধান আছে x, এর নিধান আছে 5। একটা সূত্র আছে, তোমরা বইটা ভালো করে ফলো করবে, দেখবে এখানে একটা সূত্র আছে। কী সূত্র, এইটা দেখো, p টু দি পাওয়ার x সমান যদি q টু দি পাওয়ার x, ঠিক আছে, হলে অবশ্যই কী হবে, p সমান q হবে, যেখানে অবশ্যই এক্সটা কী হবে নট ইকাল টু 0। যদি এক্সটা নট ইকাল টু 0 হয় তাহলে অবশ্যই p আর সমান q হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি অতএব x ইজিক্যাল টু 5। কোন সূত্র ব্যবহার করেছি, এই সূত্রটা। p টু দি পাওয়ার x সমান q টু দি পাওয়ার x হলে p সমান কী হয় q। তাই উপর যেহেতু দুটো সমান আছে তাহলে নিচের দুটো অবশ্যই কী হবে সমান, অতএব x ইজিক্যাল টু 5। বুঝতে পেরেছো। তাহলে নির্ণয় মান কত হলো, x এর মান কত হলো, তাহলে নির্ণয় সমাধান হচ্ছে x ইজিক্যাল টু 5। আশা করি বুঝতে পেরেছো। বেশ, এরপর চলে আসছি x এর মান, এখানে x এর মান তাহলে x এর মান হচ্ছে 5 হয়ে গেল। পরের প্রশ্ন 64 ষষ্ঠ মূল নির্ণয় করতে, ষষ্ঠ মূল নির্ণয় করতে বলেছে, ঘনমূল না ষষ্ঠ মূল। 64 ষষ্ঠ মূল নির্ণয় করতে বলা হয়েছে, ঘনটন নয়, এখানে বলেছে একবারে q² নয়, একবারে ষষ্ঠ মূল 6 1-এর 6 এটা বের করতে বলেছে। কীভাবে বের করবে, খুব সোজা। দেখো 64কে আমি এইভাবে প্রথমে আগে ভেঙে নেবে, 64কে ভেঙে নিচ্ছি এইভাবে, 2 3 6 2 2 4, 2 1 2 2 6 12, 2 8 16, 2 4 8, 2 2 4, কতগুলো 2 হচ্ছে 1 2 3 4 5 6, মানে 2 টু দি পাওয়ার 6। তাহলে 64কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 6। 64 কী লিখতে পারি, 64 সময় লিখতে পারি 2 টু দি পাওয়ার 6। এবার দেখো অতএব 64 এর ষষ্ঠ মূল, 64 এর ষষ্ঠ মূল কি না 64 হোল টু দি পাওয়ার 1-এর 6। যখন যদি ঘনমূল করতাম 1-এর 3, বর্গমূল করতাম 1-এর 2, তাই না, বর্গমূল হলে 1-এর 2, ঘনমূল হলে 1-এর 3। যেহেতু এখানে বলা হয়েছে ষষ্ঠ মূল তাহলে হবে কি 1-এর 6। তার 64 টু দি পাওয়ার 1-এর 6 এটার মান বের করতে বলেছে। আমরা এক্ষুনি 64 সমান কি পেয়েছি না 2 টু দি পাওয়ার 6। দেখো 2 টু দি পাওয়ার 6 তো হোল টু দি পাওয়ার এখানে 1-এর 6 ছিল, 2 টু দি পাওয়ার 6 ইন্টু 1-এর 6। ঠিক আছে, 2.1-এর 6। এই সূত্রটা শিখেছি আর বইতে আছে, তোমাদের বইটা দেখবে, এক্স টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এক্স টু দি পাওয়ার m তার মাথায় আবার হোল টু দি পাওয়ার n কী হয় না এক্স টু দি পাওয়ার এই দুটো গুণ হয়ে যায়, এম এন গুণ হয়ে যায়, তাহলে এম এন গুণ হয়ে গেছে তাহলে এখানেও ঠিক একই রকম 2 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 1-এর 6 সমান কত হবে না 2 টু দি পাওয়ার 6 গুণিতক 1-এর 6, 6 গুণিতক 1-এর 6, উপরের 6 নিচের 6 কেটে গেল, এই 6 এই 6 কেটে গেল খাওয়া গেল 1 থাকলো, তো সমান কত হলো না 2 টু দি পাওয়ার 1। 2 টু দি পাওয়ার 1 মানে কত, শুধু 2, 2 এর মাথায় 1 মানে কি শুধু হবে 2। বুঝতে পেরেছো। তাহলে 3-এর দাগের অঙ্কটা এইভাবে সুন্দর করে ফেলবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। ওকে, চলে যাই পরের প্রশ্ন। কি বলেছে, 3-এর স্কোয়ার এবং 2 টু দি পাওয়ার -3 এর মধ্যে কোনটি বড়। খুব সোজা, কীভাবে করবে একটু দেখো।
তিনের স্কোয়ার মানে কি? তিনের স্কোয়ার মানে হচ্ছে 9, তিনের স্কোয়ার মানে 3 গুণিতক 3, তিনের স্কোয়ার মানে হচ্ছে 3 গুণিতক 3 সমান 9, 3 3 9। আর টু টু দি পাওয়ার মাইনাস 3, এখন যে সূত্রটা শিখলাম এ টু দি পাওয়ার মাইনাস এম সমান কত হবে? 1 বাই এ টু দি পাওয়ার এম। সেই সূত্র যদি ব্যবহার করি, টু টু দি পাওয়ার মাইনাস 3 সমান 1 বাই টু টু দি পাওয়ার কিউব। টু টু দি পাওয়ার কিউব মানে কত হয়? 2 গুণিতক 2 গুণিতক 2, 3টা 2 মানে 2 2 4 দিয়ে 8 সমান কত হবে? 1/8। তাহলে 9 এমনি হচ্ছে 9 আর এদিকে 1/8, তাহলে 1/8। তাহলে এটা বড় না এটা বড়? তুমি তো নিজেই বুঝতে পারছো যে 9টা নিশ্চয়ই বড়। কার থেকে? 1/8 থেকে 9টা বড়, তাহলে নিশ্চয়ই 3 স্কোয়ারটা কী হবে? বড়। তাহলে উত্তরে কী লিখবে? অতএব 3 স্কোয়ার হচ্ছে বড়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, ব্যাস। এরপর চলে আসছি বড় কোশ্চেন 3 নম্বরে। কী বলেছে দেখো, 1 নম্বর, যদি এক্স প্লাস জেড সমান 2y এবং বি স্কোয়ার সমান এসি হয়, তাহলে দেখাতে বলেছে এইটা এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড গুণিতক বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স গুণিতক সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান 1 দেখাতে বলেছে। তাহলে কীভাবে দেখাবো? বাম পক্ষ ডান পক্ষ ক্যালকুলেশন করে দেখাবো। দেখো খুব সহজ, আমি তোমাদের সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি, দেখে নাও। আচ্ছা, তোমাদের কী দেওয়া আছে না? প্রদত্ত দেওয়া আছে যে এক্স প্লাস জেড সমান 2y দেওয়া আছে। তাই এটাকে আমি লিখতে পারি, বা এক্স প্লাস জেড সমান 2yকে লিখতে পারি ওয়াই প্লাস ওয়াই লিখতে পারি। পারি তো? ওয়াই আই যোগ করলে 2y হচ্ছে। তাহলে একটা ওয়াইকে এদিকে নিয়ে একটা ওয়াইকে বাম দিকে নিয়ে এলাম, আর ঠিক আছে, আর একটা জেডকে ওদিকে নিয়ে চলে গেলাম। তাহলে কী হলো? এক্স মাইনাস ওয়াই সমান পেয়ে গেলাম ওয়াই মাইনাস জেড। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। একটা ওয়াইকে এদিকে বাম দিকে নিয়ে এলাম আর প্লাস জেডটাকে ওদিকে গিয়ে মাইনাস জেড করলাম। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কী পেলাম? ওয়াই মাইনাস জেড পেলাম। ঠিক আছে, এবারে বাম পক্ষে কী আছে না? এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড গুণিতক বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স গুণিতক সি টু দি পাওয়ার এক্স গুণিতক, ইন্টু দিয়েছি মানে গুণিতক, এগুলো মনে রাখবে। এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এটা ছিল। এবার কী করছি দেখো, এ টু দি পাওয়ার দেখো ওয়াই মাইনাস, উপর দেখতে পাচ্ছ ওয়াই মাইনাস আছে না? এই দেখো এদিকে দেখো ওয়াই মাইনাস জেড সমান কত দেওয়া আছে না? ওয়াই মাইনাস জেড সমান এক্ষুনি পেয়েছি এক্স মাইনাস ওয়াই। তাহলে আমি কী করলাম? ওয়াই মাইনাস জেডের জায়গায় বসিয়ে দিলাম এক্স মাইনাস ওয়াই বসিয়ে দিলাম, ইন্টু বি। এবার এইখানে দেখো আর বিটাকে পরে রেখেছি। এবার সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এখানেও সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই লিখে দিলাম, আর এখানে ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স লিখে দিলাম। তুমি এখানে আমি ইন্টু লিখেছি, তুমি গুণিতক চিহ্ন দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, চলো তাহলে কি বোঝা গেল? তাহলে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেডের জায়গায় আমরা এক্স মাইনাস ওয়াই লিখলাম, আর সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াইকে আগে রাখলাম, তারপরে বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স লিখলাম। কারণ দেখো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু সি টু দি পাওয়ার এক্স, তাহলে উপরে দেখো উপরে দুটো সূচক সমান হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কী লিখতে পারি? লিখতে পারি এ সি হোল টু দি পাওয়ার এক্স ওয়াই লিখতে পারি, তাই না? এ সি হোল টু দি পাওয়ার এক্স ওয়াই লিখতে পারি, কারণ এ বি হোল টু দি পাওয়ার এম মানে কি হয়? এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম হয়। তাহলে এখানেও ঠিক একই রকম, এই দুটোর গুণফল কত হলো? এ সি হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স থাকলো। এবার আমাদের দেওয়া আছে বি স্কয়ার সমান এসি দেওয়া আছে, বইতে তো দেওয়া আছে, প্রশ্নতে দেওয়া আছে বি স্কয়ার সমান এসি দেওয়া আছে বইতে। তাহলে এসির জায়গায় কী লিখলাম? বি স্কোয়ার। এসির জায়গায় লিখে ফেললাম বি স্কোয়ার। আরে মাথায় কী দেওয়া আছে? এক্স মাইনাস ওয়াই ইন্টু এটা যা আছে থাকলো বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এবার মাথায় যখন টু থাকলো, এই সূত্র শিখেছি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান কী হয়? এ টু দি পাওয়ার এম এন গুণ হয়েছে, মাথায়গুলো গুণ হয়েছে, তাহলে টুটা এটার সঙ্গে গুণ করে দাও। তাহলে কী হচ্ছে? বি টু দি পাওয়ার টু এক্স মাইনাস টু ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে কী করলো? উপরে পাওয়ারেরগুলো দেখো, নিচে নিধান দুটো সমান, কিন্তু উপরে পাওয়ারগুলো অবশ্যই কী হবে? যোগ হবে। তাই যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন কী হয় না? এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়। তাহলে সেই সূত্র ব্যবহার করি, বি টু দি পাওয়ার টু এক্স মাইনাস টু ওয়াই যুক্ত জেড মাইনাস এক্স। তাহলে কী হলো? সমান বি টু দি পাওয়ার টু এক্স মাইনাস এক্স মানে এক্স প্লাস জেড, আর এখানে মাইনাস টু ওয়াই। তাহলে এক্স প্লাস জেডের মান কত? এই দেখো উপরে দেওয়া আছে এক্স প্লাস জেডের মান কত দেওয়া আছে? এক্স প্লাস জেডের মান দেওয়া আছে টু ওয়াই। তাহলে এই টু ওয়াইটা বসিয়ে দিলাম, এক্স প্লাস জেডের জায়গায় টু ওয়াই বসিয়ে দিলাম। তাহলে টু ওয়াই মাইনাস টু ওয়াই, তাহলে কত হলো না? বি টু দি পাওয়ার টু ওয়াই ওয়ান কেটে গেলে জিরো। তাহলে যে কোনো সংখ্যার হোল টু দি পাওয়ার জিরো কী বলেছি? ওয়ান। তো যে কোনো সংখ্যার হোল টু দি পাওয়ার জিরো হচ্ছে ওয়ান। তাহলে এটা ওয়ান ডান পক্ষ, তাহলে আমাকে ওয়ান প্রমাণ করতে বলা হয়েছে। দেখো এই যে ওয়ান প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে 4 থেকে 1 প্রমাণটা আমি সুন্দর করে এইভাবে করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এরপর চলে আসি 2 দাগের মান নির্ণয় করতে বলেছে। এটা খুবই সোজা মান নির্ণয় করা। দেখো কীভাবে করছি একটু দেখে নাও। আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, এ টু দি পাওয়ার এম গুণিতক এ টু দি পাওয়ার এন সমান কী হয়? এ টু দি পাওয়ার এম প্লাস এন। মানে নিচের নিধানগুলো সমান থাকবে, কিন্তু উপরের পাওয়ারগুলো বা সূচকগুলো আলাদা আলাদা, তখন সূত্রটা হয় সবগুলো যোগ হয়ে যায়। এখানে দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, চারটে থাকতে পারে, যেমন আমি তিনটের জন্য বললাম, উপরে সবগুলো কী হবে? যোগ হয়ে যাবে। ঠিক একই রকম দেখো 2-3 এখানেও 2-3 এখানেও 2, সবগুলো 2-3 আছে। আর এগুলো উপরেগুলো কিন্তু আলাদা, সূচকগুলো কিন্তু আলাদা, 2 এখানে -3 এখানে 4, এগুলো তাহলে উপরেগুলো সবগুলো কী হবে? যোগ হয়ে যাবে। তাহলে কী হবে না? 2/3 হোল টু দি পাওয়ার 2 যুক্ত ব্র্যাকেটের মধ্যে -3 যুক্ত 4, সেগুলো যোগ করে ফেললাম। তাহলে কী হলো না? 2/3 হোল টু দি পাওয়ার 2 প্লাস মাইনাসে -3 প্লাস 4। ঠিক আছে, তাহলে সমান কত হলো? 2-3 4 আর 2 যোগ করলে 6, 6 থেকে বিয়োগ করলে 3। তাহলে 2-3 হলো 6 থেকে 3 বাজলে কত হচ্ছে? 3। 2-3 হোল টু দি পাওয়ার কিউব।
তা 2 এর 3 হোল টু দি পাওয়ার কিউ মানে 2 কিউ ডিভাইডেড বাই 3-এর কিউ। এটা এই সূত্রটা জানি, যেহেতু এ বাই বি হোল টু দি পাওয়ার এম সমান কী হয়, এ ডিভাইডেড বাই বি টু, এই সূত্র ব্যবহার করবো, এই সূত্র ব্যবহার করেছি আমি এখানে। তা 2 কিউ মানে কত, 2 গুণিতক 2, 3টে 2 মানে 2 4 দিয়ে 8, আর 3-এর কিউ মানে কত, 3 গুণিতক 3 গুণিতক 3, 3 3 9 3 27, এই 8/27 পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই হচ্ছে টোটাল তোমাদের প্রশ্ন এবং সঙ্গে উত্তর আমি বোঝানোর চেষ্টা করলাম। যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও এবং তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, এবং বাকি বিষয়গুলো দেখতে হলে অবশ্যই ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, ওখান থেকে তোমরা বাকি বিষয়গুলো পরপর করে দেখতে থাকো। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।